আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সঙ্গে অতিথি হিসেবে আছেন শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার। নাহিদ আক্তার, আপনাকে আমাদের অনুষ্ঠান স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। নাহিদ আক্তার, একটা জিনিস খেয়াল করেছেন আপনি, যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, যেটা নাকি খুবই অস্বাভাবিক আমার কাছে মনে হয়, যে নির্বাচন একদম ধরেন আর এক সপ্তাহ নাই, আজকে 7 তারিখ, ধরতে গেলে 3 থেকে 4 দিন। এই এত কম ব্যবধান হওয়া সত্ত্বেও নির্বাচন নিয়ে কিন্তু মানুষের সংখ্যাটা কাটছে না। এখনো অনেকে মনে করছে, এখনো আমাকে কালকেও একজন বললো যে আসলে কি নির্বাচন হবে। নির্বাচন এত কাছে আসার পর নির্বাচন হওয়া নিয়ে যে অনিশ্চয়তা সাধারণ মানুষের মনে, এটা কি আপনিও টের পেয়েছেন? আপনাকেও কেউ বলেছে কেউ, অথবা আপনারও কি নিজেরও মনে হয় যে নির্বাচন হওয়া নিয়ে এক ধরনের অনিশ্চয়তা, অথবা নির্বাচনকে থামিয়ে দেওয়ার জন্য কোনো ধরনের চেষ্টা চলছে কোনো কোনো জায়গা থেকে? আমার নিজেরও এই শঙ্কাটা আছে, এবং শঙ্কাটা তৈরি হওয়ার পেছনে অনেক কারণ আছে। যেমন আপনাকে যেমন অনেক মানুষ প্রশ্ন করছে, আমাকেও কিন্তু অনেকেই প্রশ্ন করেছে, এবং মানে নির্বাচন নিয়ে কথা হলেই প্রথম প্রশ্নটাই মানুষ যেটা করে সেটা হচ্ছে আসলে কি নির্বাচন হবে। ইভেন আমার স্টুডেন্টরাও মাঝে মধ্যে প্রশ্ন করে যে নির্বাচন হবে কিনা। তার মানে কি, মানে নির্বাচন যে আদৌ হবে এক সপ্তাহ আগেও মানুষ বিশ্বাস করতে পারছে না। এমন অবিশ্বাস তৈরি হয়েছে মানুষের মনে, এমন অবিশ্বাসের রাজনীতি বাংলাদেশে তৈরি হয়েছে যে কেউ কাউকে আর কোন সিচুয়েশনকে মানুষ বিশ্বাস করতে পারছে না। যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না হয়, আমার মনে হয় ততক্ষণ না পর্যন্ত মানুষের মধ্যে মানে শঙ্কা থেকেই যাবে। এর পেছনে সবচেয়ে বড় কারণটা আমার মনে হয় সেটা হচ্ছে যে মেবি মানুষ খুব বেশি চায় নির্বাচনটা হোক, নির্বাচনটা হয়ে যাক, এই আকাঙ্ক্ষা থেকেই হয়তো এই ভয়টা তৈরি হয়েছে। তবে বিগত দিনে যেই কর্মকাণ্ড হয়েছে সেটা মোটামুটি আর কি গ্রহণযোগ্য, যেটা সকল ইলেকশনেই হয়ে থাকে। আমরা দেখেছি বিগত দিনে বাংলাদেশের সকল ইলেকশনে কিছুটা প্রবলেম তৈরি হয়, কাদা ছোড়াছড়ির রাজনীতি হয়, সেগুলি একেবারে যে অসহনশীল ছিল সেটা আমি মনে করি না। কিন্তু গতকালকের পরিস্থিতি যদি দেখেন, গতকালকে আমি বাইরে গিয়েছিলাম এবং গতকালকের পরিস্থিতি এত ভয়াবহ, পুরো শহর অচল হয়ে গিয়েছিল। এবং মানে এই যে হাদি হত্যাকে কেন্দ্র করে যে হাদি হত্যার বিচার, যেটা কিনা প্রক্রিয়াধীন, এবং যাকে আসামি হিসেবে ধরে নেওয়া হয়, সেই আসামি যদি ভারতেই থেকে থাকে, তাহলে ঠিক নির্বাচনের 1 সপ্তাহ আগে যদি বিচার চায়, তাহলে কিভাবে করবে সরকার এই বিচার? বা সেই আসামিকে ধরবেই বা কিভাবে? আসামিকে তো ধরতে হবে, ধরে তো তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, একটা প্রক্রিয়ার মধ্য থেকে যাবে। কোনো প্রক্রিয়া ছাড়া আইন কি এভাবে কাজ করে? আইন তো এভাবে কাজ করেন। তাহলে গতকাল বা তারা ওই যে আন্দোলনকারীরা বারবার বলছে, শাহবাগ যে দখল করলো, তারা বারবার বলছে যে আপনার নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার করতেই হবে। আবার কিছু ভিডিও দেখছি নির্বাচন বানচাল করার জন্য একদম ডাইরেক্ট তারা কথাবার্তা বলছে। দেখবেন কিছু জুলাই যোদ্ধা একদম ডাইরেক্ট বলছে নির্বাচন হতে দিব না, নির্বাচন হতে দিব না, নির্বাচন হতে পারবে না। তাহলে এই যে নির্বাচন হতে পারবে না, তাহলে এটা দিয়ে আমরা কি মেসেজ পাই? আমাদের ভয় তো, এগুলি দেখলে আমাদের মধ্যে তো ভয় হয় যে আসলে মনে হয় নির্বাচন বানচালের জন্য চরম ষড়যন্ত্র একটা আছে, এবং এই ষড়যন্ত্র একেবারে ভিজিবল দেখা যায়। এবং আমার মনে হয় যে এক ধরনের ষড়যন্ত্র কিন্তু একেবারেই উপস্থিত এখানে, এটাকে নাকচ করে দেওয়া সম্ভব না আমার দ্বারা। তারা না স্লোগান দিচ্ছে, কেউ না কেউ স্লোগান দিতেই পারে, কিন্তু সেই স্লোগান দেখে মানুষ কেন আতঙ্কিত হবে? মানুষ কেন ভাববে যে সেই স্লোগানটাই কার্যকর হবে? তার মানে আপনি কি মনে করেন যে প্রশাসন অথবা সরকার তারা সেই স্লোগানকে বেশি মাত্রায় গুরুত্ব দেওয়ার মতো অবস্থায় রয়েছে?
সরকারের উপরে বিশ্বাসহীনতা হচ্ছে আসল, প্রশাসন বা সরকারের প্রতি বিশ্বাসহীনতা হচ্ছে আসল সমস্যা। যেখানে আপনি দেখবেন যে বিগত দিনে যখনই আপনার নির্বাচন নিয়ে কথা হয়েছে, তখনই কিন্তু এই সরকার বলেছে যে আমরা সংস্কারের জন্য এসেছি, আমাদের সংস্কার করতে হবে, নির্বাচন পরের কথা। নির্বাচনটা তারা সেকেন্ডারি রেখেছিল এবং একটা পর্যায়ে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, তারা 5 বছরের তারপর 50 বছরের ভিশনও দিয়ে দিচ্ছে। তাতে মনেই হয়েছিল যে আসলে তারা যাবে না, যাওয়ার উদ্দেশ্যে আসেনি। তো এই যে শঙ্কা তৈরি হয়েছে, এখানে কিন্তু সরকারকেও অনেকে দায়ী করছে, কোনো মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা সেটাও অনেকেই বলছে। আমার কাছে অনেক মানুষ এই ধরনের কথা একেবারে বলছে যে দেখবেন যে এই বাচ্চাগুলি, এই যে বিশেষ করে এনসিপির এবং তৌহিদি জনতার এবং এই যে ইনকিলাব মঞ্চ, এই বাচ্চাগুলি যখনই কোনো দাবি তোলে মানে বাবা মার মতো তারা সেই দাবি পূরণ করে সবকিছু বাদ দিয়ে। তো এখন এই দাবি তুললে, যে আমি একটা দাবি তুলিয়ে দিলাম এবং সেই দাবিটা রক্ষাও আমি করব, এটাও যে হতে পারে না এটা আমি মনে করি না। তো এখন এখানে প্রশাসনকে বা আপনি সরকারকে আমি কিভাবে দেখবো সেটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিগত দিনের, বিগত 17 মাস দেখলে আর কি। যে এই আপনি যেটা বললেন যে নির্বাচনটা এই সরকারের কখনোই মানে একদম মানে গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল না, তার আগে তারা সংস্কার নিয়ে তারা বেশি বলছিল। তো আমরা তো শুনেছি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বারবার যে তাদের 3টা এজেন্ডা, প্রথমত সংস্কার, দ্বিতীয়ত বিচার, 3 নম্বরে হলো গিয়ে নির্বাচন। তো সংস্কারে যেটা প্রথম এজেন্ডা হয়, সংস্কারের কতটুকু কি দেখছেন? মানে এই সরকার তাদের এই যাবৎকালে এই গত 1.5 বছরে তারা যে সংস্কারের কথা বলেছে, সেই সংস্কারের পথে কি আদৌ কিছু অগ্রসর হতে পেরেছে? আমি তেমন কোন সরকারের সংস্কার দেখিনি, তাদের কথাবার্তার অনেক পরিবর্তন দেখেছি। যে তারা মূলত আপনার ঠিক দলীয় সরকাররা যেভাবে প্রমিস করে সেই ধরনের প্রমিসই করছে। তারা কোনো ভিজিবল যে সংস্কার, সেই সংস্কার করেছে বলে আমার মনে হয় না। দেখা যাচ্ছে যে তারা একটা মবক্রেসি তৈরি করতে পেরেছে। এই যে মব ফর্ম করছে মানুষ, এই মবটা কিন্তু তাদেরই তৈরি এবং মব তৈরির সকল দায়ভার তাদেরকে নিতে হবে। যে সেদিনও, এই যে 2 দিন আগেও একজন উপদেষ্টা বলছে যে বাংলাদেশে কোনো মব নাই। মব আগে বলেছে মব প্রেসার গ্রুপ, বা এরা বিভিন্ন দাবি আদায় করতে চায়, বা বিগত দিনে তাদের অনেক না পাওয়া ছিল, সেই না পাওয়াকে কেন্দ্র করে তারা এইসব দাবি করছে। তো তারা তো তাদের কথাবার্তা দিয়ে দিন দিন প্রশ্রয় দিয়ে এই অবস্থা তৈরি করেছে, বাংলাদেশকে একটা চরম অসহিষ্ণু এবং কেওটিক রাষ্ট্রে পরিণত করেছে। এখানে কোনো সংস্কার তারা করেনি। কিছু একটা সংস্কার ওই যে দেখেছি, যেটা আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, সেটা হচ্ছে গিয়ে ওই যে মহিলা বিষয়ক অধিদপ্তরের নামটা পরিবর্তন করে নারী বিষয়ক অধিদপ্তর রেখেছে। এইটা একটা ভালো সংস্কার হয়েছে। এছাড়া কথাবার্তা বাংলাদেশে মানে যে একটা ইন্টারিম গভর্নমেন্টও যে এত প্রমিস করতে পারে, লং টার্ম ভিশন দিতে পারে, বা সব ম্যান্ডেট আছে এসবও বলতে পারে, এবং নির্বাচনটাকে হচ্ছে 3rd স্টেপে রাখতে পারে, সেইটা কিন্তু আগে শুরুতে বুঝিনি। মানুষ অনেক বিশ্বাস করে বসিয়েছিল যে এরা নন পলিটিক্যাল, মানে এদের কোনো নির্দিষ্ট একটা আইডিওলজির মানুষ না, সুতরাং এরা মনে হয় সত্যিকার অর্থে কিছু করবে। কিন্তু তাদের যে প্রতিহিংসা পরায়ণতা যেটা দেখেছি, যেই পরিমাণ প্রতিহিংসা মানে রাজনীতি বা কথাবার্তা তারা করেছে বলেছে, সেটা কোনো অংশী কোনো দলীয় সরকারের থেকে কম কাদা ছোড়াছড়ি না। সুতরাং আমার কাছে এগুলি কোনো সংশয় মনে হয়নি। এখন বাংলাদেশের রাস্তায় বের হলে আপনি ভালো করে মানে হাঁটতে পারবেন না। এইখানে মানে কোন দিকে আপনি যাবেন, এইখানে মানুষ বসছে, ওইখানে মানুষ বসছে, এই একটার পরে মব। এইটা কোনো সংস্কারের আমি কিছু দেখিনি আসলে ব্যক্তিগতভাবে। এই অবস্থাতেও তো নির্বাচন এগিয়ে আসছে। আমাদের হয়তো প্রত্যাশা মিটেনি কারো কারো, আবার কারো কারো হয়তো অতিরিক্ত মিটে গেছে। তার মধ্যেও নির্বাচন তো আর হাতের কাছে একদম। আপনার কি ধারণা যে নির্বাচনটা আসলে কেমন হতে যাচ্ছে? আপনি কি নির্বাচনে কোনো ধরনের সহিংসতা অথবা কোনো
অন্য কোনো ঝামেলা হতে পারে বলে আশঙ্কা করছেন? জি, বাংলাদেশের রাজনৈতিক বিহেভিয়ার যদি পর্যালোচনা করেন বা বিগত দিনের ইতিহাস দেখেন, তাহলে বাংলাদেশের সবসময় মানে ইলেকশন বা নির্বাচনকে ঘিরে এক ধরনের সহিংসতা বিভিন্ন জায়গায় তৈরি হতে আমি দেখেছি। আমার এলাকায় একবার আমি গোলাগুলি পর্যন্ত দেখেছি, তখন আমি খুব ছোট ছিলাম। তো এখনকার অবস্থাটা একেবারেই ভিন্ন বিগত সকল সময়ের থেকে। এখন সবার উদ্দেশ্য হচ্ছে যে কোনো উপায় মিথ্যা প্রমিস করে বেহেশতের টিকিট দিয়ে, পাসপোর্ট দিয়ে, বা যে কোনো ধরনের ইশতেহার কথাবার্তা বলে তারা মানে ক্ষমতায় যাবে। এখানে কিন্তু জনগণ না, তারা বারবার বলছে জনগণ জনগণ, জনগণের কিচ্ছু নাই এখানে। একমাত্র উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। তো এই ক্ষমতায় যেহেতু যাওয়া উদ্দেশ্য এবং ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটাই সবচেয়ে মুখ্য, সেহেতু আমার মনে হয় যে এরা কোনো না কোনো সমস্যা বা কেওস যে কেউ তৈরি করতে পারবে। এই জন্য যে কিছুদিন আগে একজন সিল নিয়ে ধরা পড়েছে, তো এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেষ্টা করা হবে। আবার শুনেছি বলছে যে এমন ভাবে লাইন করবে সকালবেলা যে লাইনে আগে দাঁড়িয়ে যাবে জামাতের লোকজন, যাতে মানে, এবং একটা দেরি করে করে অনেক সময় নিয়ে যাতে তারা ভোট দেয়, যাতে কালক্ষেপণ হয় এবং বিএনপির লোকজন যেতে না পারে। তো এই ধরনের পরিস্থিতি যদি সত্যি সত্যি ক্রিয়েট হয়, তাহলে তো ওখানে বসে মারামারি লাগবে। সুতরাং এই এই যে মানে চরিত্র, বাংলাদেশের যে পলিটিক্যাল বিহেভিয়ার মানুষের, সেটা খুবই আর কি আপনার প্রবলেমেটিক। এবং এইটা যদি বলবৎ থাকে, প্রশাসন খুব শক্ত হাতে মেনটেন করতে না পারে, যেটা কালকে মোটামুটি দেখেছি যে প্রশাসন খুব স্ট্রং ভূমিকা নিয়েছে। তো প্রশাসনের ভীষণ স্ট্রং ভূমিকা নিতে হবে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর, এখানে পুলিশ বা আর্মি যাদেরই নামায় তাদের খুব সিরিয়াস ভূমিকা এবং সৎ ভূমিকা নিতে হবে। এখানে বলা হচ্ছে মানে একদল আরেক দলকে কিন্তু বলছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা একটা স্পেসিফিক দলকে জেতানোর জন্য কাজ করছে। সবাই কিন্তু এই ব্লেমটা দুই পক্ষই করছে। তো এই জিনিসটাকেও কিন্তু একেবারে আমি নেগেট করে দেই না। আমার কাছেও মনে হয় এই চেষ্টাটা থাকবে, এবং এই চেষ্টাটা থাকবে বলেই প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আপনি একটা কথা, এটা আমার শেষ প্রশ্ন, আমরা আলোচনা শেষ করব। আপনি একটা কথা বললেন যে পলিটিক্যাল পার্টিগুলো যারা নির্বাচনে অংশ নিচ্ছে তারা তাদের ইশতেহার ঘোষণা করছে, অলরেডি সবই তো করেই ফেলেছে। ইশতেহারে তারা মিথ্যা মিথ্যা প্রমিস করছে,